আমাদের শিডিউল অনুযায়ী আজকে আমরা ইম্পোর্টের এলসি নিয়ে কথা বলবো বলছিলাম। আমরা যখন এক্সপোর্টের এলসি ইম্পোর্টের এলসি সেম। এক্সপোর্টের এলসি হচ্ছে ইম্পোর্টার যে এলসি দিবে সেটাই তার এক্সপোর্টের এলসি। আর ইম্পোর্টারের ক্ষেত্রে যখন এলসি হয় তখন হচ্ছে যে এটা ইম্পোর্ট মানে ইম্পোর্টার যে আছে সে যে এলসি ক্রিয়েট করবে সেটা হচ্ছে ইম্পোর্টের এলসি। ঠিক আছে। তা আমরা জানি যে এলসিটা রাইট। এলসিটা মেক করে কে? এলসিটা মেক করে একজন ইম্পোর্টার। ঠিক আছে। একজন ইম্পোর্টার যখন কোনো মাল ইম্পোর্ট করবে কোনো একটা কান্ট্রি থেকে, তখন সে কি করবে? একটা এলসি ওপেন করবে। ঠিক আছে। আমরা মূলত এলসি সম্পর্কে জানি, বা আমরা আগেও বুঝছিলাম, কিন্তু এখন যেহেতু আমরা ইম্পোর্ট করতেছি সেক্ষেত্রে আমরা দেখি এখানে কোনো ভিন্নতা নাই। জাস্ট এক্সপোর্টার হিসেবে দেখলাম, এখন ইম্পোর্টার হিসেবে দেখবো। সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকান্ট, আমাদের আমাদের মেন টার্গেট মানে মেন ফোকাস রাখতে হবে যে একটা এলসি যখন আমি ওপেন করব ব্যাংকে, তখন আমার ব্যাংকে এলসি ওপেন করতে গেলে আমার কি কি প্রয়োজনীয়তা আছে। ফার্স্ট অফ অল আমার লাগবে পিআই বা পিও। দেন মানে এক নম্বরে পিআই পিও। দুই নম্বরের মধ্যে আমার প্রয়োজন হবে এই যে এলসি খোলার জন্য ব্যাংক থেকে আমার কিছু ফর্ম দিবে, এলসি ফর্ম। তারপর আমার এলসি অ্যাপ্লিকেশন। ঠিক আছে। এগু- এইসব ডকুমেন্টেশন দিয়ে আমি ব্যাংকে সাবমিট করব। সাবমিট করার পর যদি এখানে ইন্স্যুরেন্স দিতে হবে, ইন্স্যুরেন্স সহ আমি ব্যাংকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর তারা আমাকে একটা এলসি ওপেন করে দিবে। ঠিক আছে। তো আমি যখন এলসি ওপেন করব, জি। আমার কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট জানার এলসি ওপেন করার ক্ষেত্রে। জালাল ভাই আসছেন? কেমন আছেন? এই তো ভাই আছি, বলো ভালো আছেন আপনি? জি জি, লেট করে ফেলছেন। আমার যে ইন্টারনেটে ঢুকতে সমস্যা হয়েছিল এই জন্য আর কি লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না বেশি লেট হয় নাই, মাত্র শুরু করছি আজকে। আমার লেট হয়েছে, আমি একটু দেরিতে আসছি। দেরিতে আসছি বলতে আসলে আপনাদের ভাবে একটু অসুস্থ তো, রান্না বান্না করতে হয়েছে আমার আজকে নিজে, ওই জন্য একটু লেট হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা, দেখ, আপনি রান্না করতে পারেন সুন্দর। জি জি। আচ্ছা, যাই হোক, এরপর আপনাদের যখন এলসি করবেন, ঠিক আছে, এলসি করার পর আপনারা এখানে মিলে নিবেন যে এলসি নাম্বার পড়ছে কিনা। তাহলে আমরা কেমনে বুঝবো? আমার এলসি ক্লজ 20, হ্যাঁ, এলসি ক্লজ গুলো বুঝতে হবে। এলসি ক্লজ 20-তে আমার ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার, ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার হচ্ছে আমার এলসি নাম্বার, আমরা যেটা বলি এলসি নাম্বার। না, এলসি নাম্বারটা আমরা এখানে কিভাবে হ্যাঁ, পাবো? ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার। ডকুমেন্টারি ক্রেডিট নাম্বারটাকে আমরা কি বলবো? এলসি নাম্বার। এটাও যেমন আমার, এটা হচ্ছে আমার এলসি নাম্বার। ঠিক আছে। তারপর রেফারেন্স টু প্রি অ্যাডভাইস লাগবে না। ডেট অফ ইস্যু, মানে এলসিটা কয় তারিখ ইস্যু হয়েছে, এই উল্টোতে গুনবেন 31/10/24, মানে এটা 31শে অক্টোবর 2024 সালে ইস্যু করা হয়েছে এই এলসিটা। ঠিক আছে। তারপর আসছেন অ্যাপ্লিকেবল রুলস ইউসিপি লেটেস্ট ভার্সন, এটা তো এলসির একটা মানে ধাপ, ওটা অটো সিলেক্ট হয়ে যায়, এগুলো সিলেক্ট করা দরকার হয় না। তারপর আসেন ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি। এলসিটা এক্সপায়ারি ডেট কত? 15/12/24, মানে তাই তাহলে এটা 2 মাস ভ্যালিডিটি আছে। দশ দুই 31/10-এ করছি, 15/12, তাহলে 2.5 মাস প্রায়। আপনার এদিকে হলে দশ দুই এগারো মাস 2 দিন। বারো হ্যাঁ, 2 মাস 2 দিন। ঠিক আছে। 15/12 পর্যন্ত আমার ডেট আছে। তাহলে কয়দিনের এই এই যতদিন পর্যন্ত আমার ভ্যালিডিটি আছে, ওই ভ্যালিডেশনের মধ্যে আমার কি করতে হবে? মালটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, বা আমার এদিক থেকে মানে এক্সপোর্টার হিসেবে আমার এক্সপোর্ট করে দিতে হবে। ঠিক আছে। তাহলে আসেন। বা এই জায়গায় একটা প্রশ্ন ছিল, মানে একটু পার্টের মধ্যে যদি বলতাম। জি জি। এই যে যে এখানে যে 31/10/2024 এবং 15/12/2024, হুম। যেমন আমি 31 তারিখে এলসি টা সারছি, এই ডেটের হ্যাঁ, মধ্যে থেকে 15 তারিখের মধ্যে কি আনতে হবে নাকি সে রিসিভ করার পর থেকে? আবার বলুন তো, বুঝিনি আমি। বলছে কি, যেদিন আমি এলসি ছাড়বো ওই দিনকার জি থেকে ওই জি, নির্দিষ্ট টাইমের মধ্যে কি পণ্য বাংলাদেশে আনতে হবে? মানে ওই এক্সপায়ার ডেটের ভিতর নিয়ে আসতে হয় আর কি। আচ্ছা তাহলে আচ্ছা। লেট লেট যদি এটা শিপমেন্ট হয়ে যায়। এক্সপার্ট হয়ে যায়, লেট শিপমেন্ট হয়ে যাবে আর কি। যেমন লেট ধরেন শিপমেন্ট হলে আপনি ডেটটা বাড়াতে পারবেন কোনো তো। কারণে শিপমেন্ট লেটেস্ট করতে শিপমেন্ট পারবেন। ডেটটা আপনি এখানে যে এক্সপায়ারি ডেটটা, হ্যাঁ, এখানে এক্সপায়ারি ডেট আছে না, হ্যাঁ। এক্সপায়ারি ডেটটা আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, এটা সমস্যা হবে না। এটা ইম্পোর্টার মানে যে অ্যাপ্লিকান্ট, আচ্ছা আচ্ছা। এলসিটা যে ওপেন করছে, যে পার্টি, ওই পার্টি চাইলে এটা বাড়াতে পারবে, কমাইতে পারবে। আপনি ওকে। এলসিটা ওপেন করছেন না, আপনি চাইলে এটা ধরেন 15/12 মধ্যে আপনি মানে মাল আনতে পারেন না বা শিপমেন্ট হয় নাই,
তাহলে আপনি এক্সপায়ারি ডেট আবার বাড়াইয়ে ধরেন 15 ফেব্রুয়ারি 2025 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মেন ফ্যাক্টর হচ্ছে এগুলাই, আচ্ছা আচ্ছা। মানে এলসি ডেট, তারপরে যে আপনার এই যে এক্সপায়ারি ডেট, এই জিনিসগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেননা আপনার এই ডেটের ভিতর আপনার শিপমেন্ট গুলো করতে হয়, আদারওয়াইজ পেমেন্টের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। মানে আপনি যদি এলসি রুলস ফলো না করেন, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার পেমেন্ট নিয়ে ঝামেলা হইতে পারে, ঠিক আছে? তো এলসিতে আপনি যেভাবে মেনশন করবেন সেভাবে শিপমেন্ট করার চিন্তা ভাবনা করবেন। তারপর আসেন অ্যাপ্লিকান্ট। অ্যাপ্লিকান্ট হচ্ছে যে ইম্পোর্টার, হ্যাঁ। এখানে সাপোজ আপনি, আপনার না আপনার কোম্পানির নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, মানে যে যে অ্যাপ্লিকেশনটা করছে এলসির জন্য, তার ডিটেলসটা অ্যাপ্লিকেন্টের মধ্যে থাকবে, ঠিক আছে? তারপর বেনিফিশিয়ারি, মানে কোন জায়গা থেকে মালটা কি আনতেছে, যেমন এক্সপোর্টার, এই এক্সপোর্টারের না এখানে ডিটেলস থাকবে যে এক্সপোর্ট করবে। তারপর আপনার ইউএসডি কত ডলার এটা থাকবে। তারপর পার্সেন্টেজ টলারেন্স, আপনি যদি চাইলে টলারেন্স দিতে পারেন 5%, 10%, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু 0 0, এখানে ওরা কোনো টলারেন্স দেখে নাই, বাট আমরা চাইলে এটা হলো দেখাতে পারবো। tolerance কি ভাই? টলারেন্স হতে হচ্ছে, ধরেন সাপোজ আপনি একটা মাল আনছেন, হ্যাঁ। আপনি একটা মাল আনার পরে ক্রেডিট টলারেন্স, জি। হ্যাঁ। আপনি একটা মাল আনছেন, এখানে আপনি 10% টলারেন্স দিয়ে রাখছেন, তার মানে কি আপনার সাপোজ একটা মাল আনছেন, তো ধরেন এটা $2000, দেখা যাচ্ছে $2000 শিপমেন্ট করতে পারে নাই, কিছু শিপমেন্ট কম করছে, $10, $20, যেটা 10% ভিতর কাভার হয়। যেমন 2000-এর 10% কত, আপনার 2000 10% ক্যালকুলেশন করলে কত হয় দেখেন তো? 200 200 ডলার। হ্যাঁ, $200, হ্যাঁ। তাহলে দুই দেখা যাচ্ছে হাজারে আপনার, 200 ডলার। হ্যাঁ, আপনার দুশো দেখা ডলার যাচ্ছে $200 কম আনছেন, হ্যাঁ। কিন্তু $200 কম আনছেন, ওই ক্ষেত্রে আপনার ওই যে 10% যে ইয়ে আছে, এখানে টলারেন্স টলারেন্স দিয়ে রাখছেন এলসিতে, $200 কম হইলেও কি হবে, আপনার সমস্যা হবে না, আপনার পেমেন্টটা আপনি রিসিভ করতে পারবেন। এটাকে বলে যে টলারেন্স, মানে যদি কোনো প্রবলেম হয়, মানে পেমেন্ট নিয়ে যদি কোনো প্রবলেম হয়, যদি আপনি $2000 বরাবর $2000 শিপমেন্ট না করেন, কিছু ডলার বেশ কম থাকে, ওটা যদি 10% ভিতর কাভার হয়, তাহলে ওই পেমেন্টটাতে আপনার রিলিজ করবে ব্যাংকে, কোনো ঝামেলা করবে না। তখন আপনি, আপনাকে বলতে পারবে না যে, কারণ এলসিতে 1 টাকা দিলে 1 টাকাই আনতে হবে আপনার, ঠিক আছে? এখন যদি আপনি 2 টাকার এলসি করছেন, 1.1 টাকা 80 পয়সা আপনার আসছে, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে কোয়েস করবে না, কিরে ভাই তোমার 20 সেন্ট কই? ওই 20 সেন্টটা তখন আপনি বলবেন যে আমি এলসি করার সময় তো টলারেন্স দিছিলাম এত%, তাহলে ওটা আমার ওখান থেকে মানে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ক্লিয়ার টলারেন্স বিষয়টা? জি জি। হ্যাঁ, এটা হচ্ছে ক্রেডিট টলারেন্স। আর আবার অন্যরকম টলারেন্স হইতে পারে যে আপনার কার্গোর মধ্যে, যেমন দেখা যাচ্ছে আপনি 2000 পিস মাল মালের জন্য আপনার এলসি করছেন, কিন্তু আপনার 2000 পিস মাল আনেন নাই, দেখা যাচ্ছে আপনার 200 পিস 500 পিস মাল শর্ট আছে, সেক্ষেত্রে আবার টলারেন্স ইউজ করতে পারবেন যে এত টলারেন্সে আমি দেখাইছি আমার এখানে এত কেজি বা এত পিস কম থাকতে পারে, মানে ওইটা কাভার করবে টলারেন্সটা। তারপর আসেন অ্যাডিশনাল অ্যামাউন্ট কাভার, এটা দরকার নেই। তারপর ড্রাফট, এটা এটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি টার্মসটা কতদিনের জন্য করতেছেন, 90 দিন, 120 দিন, 180 দিন, ঠিক আছে? ওরকম আপনি এখানে কাউন্ট করে দিবেন। যেমন আমার এখানে আছে 120 দিন, মানে মানে একশো কতদিনের বিশ মধ্যে আপনাদের দিতে হবে? মানে কতদিনের মধ্যে শিপমেন্ট থেকে কতদিনের ভিতর পেমেন্টটা আপনি আনাবেন। যেমন 120 দিন মানে শিপমেন্টের ডেট থেকে 120 দিন কাউন্ট করবে ব্যাংকে, ওই 120 দিনের মধ্যে পেমেন্টটা আপনার এখানে চলে আসবে। মানে 120 দিন হইলে মেচুরিটি হবে। মে- হ্যাঁ, মেচুরিটি হয়ে গেলে আপনার পেমেন্টটা চলে আসবে। মানে ওই ইম্পোর্টার থেকে কি করতে হবে, পেমেন্টটা ছেড়ে দিতে হবে 120 দিন হয়ে গেলে, বুঝছেন? নাহলে তো ওটা ওভার ডিউতে চলে যাবে। তারপর এখানে আসলে ড্রয়ি মানে কি, আপনার কোন ব্যাংকের মাধ্যমে, এটা এমটিবিএল মানে হচ্ছে যে এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ঠিক আছে? এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কোড। এটা হচ্ছে ড্রয়িং, ড্র হবে টাকাটা কোথায় আপনি উইথড্র করবেন, কোন জায়গাতে টাকাটা পেমেন্টটা আসবে, ওই ব্যাংকের নাম এখানে ড্রয়ির মধ্যে থাকবে, ঠিক আছে? যেমন এখানে উপরে দেখেন, জি। এটা কে করছে, এলসিটা কে করছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঠিক আছে? রিসিভার কে, মানে টাকাটা কে পাবে, সিসি ইউআই, মানে এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের টাকাটা আসবে কোত্থেকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে। বুঝতে পারছেন? এমটিবি মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
এলসিটা ওপেন করছে, টাকাটা পাঠাবে কাকে, মানে টাকাটা রিসিভ করবে কে? আপনার কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, রিসিভার। টাকাটা কে রিসিভ ভাই, করবে? একটা কথা, এখানে জি। এখানে দুইটাই বাংলাদেশ এলসি করা দেখা যায়, মানে বিদেশে তো হুম কোনো হুম। এলসি নাই। না, এটা কিভাবে সম্ভব? বিদেশে তখন, বিদেশে আপনি যখন এলসি ইম্পোর্ট করে মাল আনবেন চায়না থেকে, তখন ওই যে এই জি, চায়না থেকে যখন আনবেন তখন আপনার, আপনি ইম্পোর্ট করবেন না মাল, তখন ইম্পোর্ট করলে আপনার জি। পেমেন্টটা কোথায় যাবে? চায়নাতে। তখন রিসিভার থাকবে ওই চায়নার ব্যাংকের ডিটেলস থাকবে, ওখানে সুইফট ও কোড, আচ্ছা, তার মানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। ভিতরে বসাচ্ছি। জি জি। মানে টাকাটা ও চায়নাতে যাবে ডাইরেক্ট, বা হংকং এ যাবে, যেখানে পাঠান। ওই ব্যাংকের ডিটেলস তখন এখানে থাকবে রিসিভারে। টাকাটা কে রিসিভ করবে? খুলছেন কেন আপনি, কিন্তু রিসিভ করবে কে? সে। ঠিক আছে, আপনি বাংলাদেশের একটা ব্যাংক থেকে এলসি ওপেন করছেন, ঠিক আছে, কিন্তু পেমেন্টটা যাবে কোথায়? বিদেশি একটা ব্যাংকের মধ্যে। ওই ব্যাংকের ডিটেলস থাকবে এখানে রিসিভারে, ঠিক আছে। এটা যেহেতু এটা এটা হচ্ছে লোকাল লোকাল একটা এলসি, লোকাল এলসি বলে এটাকে, হ্যাঁ। লোকাল এলসি যেহেতু এখানে বাংলাদেশ টু বাংলাদেশ। এটা যদি ফরেন এলসি হইতো, দেখা যেত এখানে আমরা শুধু একটাই চেঞ্জ হইতো, আমরা এই যে রিসিভারটা আমার, যে কান্ট্রিতে আমি যে কান্ট্রি থেকে ইম্পোর্ট করতেছি, যে কান্ট্রিকে টাকাটা যাবে, সেটা আপনার এখানে মেনশন থাকতো আর কি। ধরেন হংকং ব্যাংকিং, বা এইচএসবিসি ব্যাংক অফ হংকং, ঠিক আছে, ওরকম। তারপর আসেন পার্সিয়াল শিপমেন্ট, যেগুলো মেন মেন পয়েন্ট আমি এগুলো বোঝাচ্ছি। পার্সিয়াল শিপমেন্ট এলাও নাকি নট এলাও? আপনি কি শিপমেন্টটা ভেঙে ভেঙে দিবেন, নাকি শিপমেন্টটা একসাথে দিবেন? তাহলে এখানে পার্সিয়াল শিপমেন্ট এলাও করছেন মানে কি, আপনি মালটা চাইলে ভেঙে ভেঙেও দিতে পারবেন, মানে হাফ 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 করে যেমন 200 পিস মাল, আপনি দেখা যাচ্ছে কি প্রথমে 200 পিস পাঠাইছেন, তারপর 500 পিস পাঠাইছেন, এরকম করে করে আপনি 2000 পিস ফিল আপ করছেন। ওটা হচ্ছে পার্সিয়াল শিপমেন্ট করলে, ঠিক আছে। আর যদি এখানে নন অ্যালাউ করেন, তাইলে কি করবে? আপনার থেকে পুরো সম্পূর্ণ মাল একসাথে পাঠাইতে হবে, তখন আপনি আর ভেঙে ভেঙে পার্সিয়ালি পাঠাতে পারবেন না, ঠিক আছে। ট্রান্সশিপমেন্ট নট অ্যালাউ। পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ আছে, কিন্তু ট্রান্সশিপমেন্ট অ্যালাউ না। মানে আমি ট্রান্সশিপমেন্ট করবো না। ট্রান্সশিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট এটা? ট্রান্সশিপমেন্ট হচ্ছে ধরেন ধরেন বাংলাদেশের মধ্যে বুঝাই, তারপর বিদেশে বোঝাবো। ধরেন এই চট্টগ্রাম থেকে সিলেট একটা মাল পাঠাবেন, ঠিক আছে। চট্টগ্রাম থেকে সিলেটে মাল জি। পাঠাইলে এটা হচ্ছে যে ডাইরেক্ট ডাইরেক্ট শিপমেন্ট। যদি চট্টগ্রাম থেকে ঢাকা পাঠায়, ঢাকা ঘুরে আবার সিলেট যায়, সেটা হয়ে যাবে ট্রান্সশিপমেন্ট। সেম বিদেশের ক্ষেত্রে আপনি যদি এখান থেকে আপনার জাপানে পাঠান, তাইলে ডাইরেক্ট শিপমেন্ট। যদি মালয়েশিয়া দিয়ে ঘুরে পাঠান, তাইলে ট্রান্সশিপমেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই মানে ট্রান্সশিপমেন্টটা করা যায় কিভাবে? আমি আবার একটু জানেন, ডিটেলস, আমি একটু ডিটেলস বলি, তাহলে বুঝতে সুবিধা হবে তারা। সাপোজ স্ক্রিনে দেখেন, সাপোজ এটা হচ্ছে আপনি, হ্যাঁ, এক্সপোর্টার। জি, এটা হচ্ছে যে জায়গায় ইম্পোর্টটা হবে, যে জায়গা থেকে ইম্পোর্টটা আনবেন, ঠিক আছে। মানে আপনি এই জায়গা থেকে ইম্পোর্টটা এই জায়গায় আনবেন, বুঝেন ভালো করে। এই জায়গা থেকে মালটা এই জায়গায় আনবেন, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি, মাঝখানে এখানে ধরেন আরেকটা পোর্ট, ঠিক আছে, এটা আরেকটা পোর্ট, বা আরেকটা যে কোনো একটা জায়গায় একটা ফরেন দিয়ে বোঝায়, হ্যাঁ। ফরেনের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার চাইনা। চাইনা থেকে আনবেন বিডি, মাঝখানে হয়ে গেছে কি, সিঙ্গাপুর। এখন আপনার পণ্যটা চাইনা থেকে যদি ডাইরেক্ট আসে, তাইলে সেটা ট্রান্সশিপমেন্ট না, ঠিক আছে। এটা ডাইরেক্ট শিপমেন্ট, মানে চাইনা থেকে ডাইরেক্ট ভেসেলে করে বাংলাদেশে চলে আসছে আপনার কাছে, তাইলে এটাকে কি বলবো? ডাইরেক্ট শিপমেন্ট। আর যদি আপনার পণ্যটা চাইনা থেকে প্রথমে সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুর গিয়ে আপনার মালটা আনলোড করে আরেকটা গাড়ি বা আরেকটা ভেসেল বা আরেকটা ট্রেন বা আরেকটা প্লেনে করে বাংলাদেশে আসে, তখন সেটা হবে কি? ট্রান্সশিপমেন্ট। যেটা বলে ট্রান্সশিপমেন্ট, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? ট্রান্সশিপমেন্ট।
এটাকে বলা যায় ট্রান্সশিপমেন্ট পোর্ট আমার, ঠিক আছে? ট্রান্সশিপমেন্ট পোর্ট। ট্রান্সশিপমেন্ট পোর্ট কোনটাকে বলবো? মাঝখানে যেটা আছে এটাকে। এখন এটা যদি আপনি ঘুরাই এভাবে বলেন যে আমার এখানে আসবে আমার 1 নাম্বার দিলাম, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে? আমার 1 নাম্বার হচ্ছে যে আমার কি, ঢাকা। 3 নাম্বার হচ্ছে আমার, 2 নাম্বার হচ্ছে আমার চট্টগ্রাম। না, 1 নাম্বার ঢাকা, 2 নাম্বার হচ্ছে কক্সবাজার, 3 নাম্বার হচ্ছে চট্টগ্রাম। এখন আপনি ঢাকা থেকে যদি, মানে 1 নাম্বার, ঢাকা থেকে যদি ডাইরেক্ট কক্সবাজার মালটা পাঠান, তাহলে এটা হবে ডাইরেক্ট শিপমেন্ট। আর যদি না, আপনি ঢাকা থেকে মালটা চট্টগ্রামে পাঠাইছেন, চট্টগ্রাম থেকে আবার সেটা আনলোড করে আরেকটা গাড়ি করে সেটা কক্সবাজার পাঠাইছেন, তখন সেটা কি হবে? ট্রান্সশিপমেন্ট। বুঝতে পারছেন? জি। এখন আমার প্রশ্ন হলো যে মানুষ মানে কেন ট্রান্সশিপমেন্ট করে? হ্যাঁ, কেন ট্রান্সশিপমেন্ট মানে করে? আপনি যদি, হ্যাঁ বলতেছি আমি, আপনি যদি ডাইরেক্ট শিপমেন্ট করেন, যেমন একটা মাল যখন আপনি চায়না থেকে বাংলাদেশের মধ্যে ডাইরেক্ট আনবেন, ডাইরেক্ট ভেসেল আনবেন, কোনো ট্রান্সশিপমেন্ট বা কিছু হবে না, ডাইরেক্ট আনবেন। সাপোজ বুঝাই, চায়না থেকে বাংলাদেশে ডাইরেক্ট আনছেন, ঠিক আছে? জি। ডিরেক্ট শিপমেন্ট করলে আপনার আসতেছে শিপিং খরচ $250, ঠিক আছে? আর যদি আপনি ট্রান্সশিপমেন্ট করেন, সিঙ্গাপুর আসবে, সিঙ্গাপুর থেকে আনলোড হবে, তারপর আবার বাংলাদেশে যাবে, সেটাকে বলে যে ট্রান্সশিপমেন্ট, ঠিক আছে? ট্রান্সশিপমেন্ট। এটা তো হচ্ছে আপনার $150। এখন এখন বুঝছেন ডিফারেন্সটা কোথায়? ওকে। জি হ্যাঁ। এখন আমার প্রশ্ন হলো যে আমি চায়না থেকে যে আমি 100 পিস গাড়ি আনলাম বা যে পার্টস আনলাম, ওটা আমি সরাসরি বিডিতে আনতেছি, বাট এই যে মাঝখানে যে ট্রানজেকশন, তো এইগুলো কন্ট্রোল করবে কি ওই শিপমেন্ট ওয়ালারা করবে শিপিং নাকি ওই লাইন। জাহাজ ওয়ালার, মানে এটা শিপিং শিপিং লাইন, লাইন শিপিং করবে? লাইন। জি। মানে এখানে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের কোনো দায়ভার কোনো না, কিছুই না, নেই, মানে না, তার কোনো না, সমস্যা না, তার কোনো কিছু নেই। সে শিপিং সে লাইন শুধু করবে? বলে দিবে যে, সে শুধু বলে দিবে যে এটা কি ট্রান্সশিপমেন্ট হবে না ডাইরেক্ট শিপমেন্ট হবে। মুট, শিপমেন্টের মুট আছে না? জি। শিপমেন্টের যখন শিপমেন্ট মুট বলবে, যখন শিপিং লাইন আমি বুকিং দিব, তখন শিপিং মুট, শিপিং মুট থাকবে তোমার কি, তখন আমার কি, ডিরেক্ট অর ট্রান্সশিপমেন্ট। আমি ডিরেক্ট করবো না ট্রান্সশিপমেন্ট করবো, এটা আমার থেকে বলে দিতে হবে শিপিং লাইনকে। তখন সে ডিরেক্ট, ডিরেক্ট হইলে এখন সে আমাকে ডিরেক্টের কস্টিংটা দিবে, আর ট্রান্সশিপমেন্ট হইলে সে আমাকে ট্রান্সশিপমেন্ট কস্টটা দিবে। আচ্ছা আচ্ছা। এখন এই যে যে নির্দিষ্ট যে টাইম মানে যখন শিপিং, এখন তো শিপিং লাইনের বিষয়ে তো আমাদের কোনো ক্লাসটা হলে আসলো, এই যে শিপিং লাইনের বিষয় তাদের সাথে তো এগুলো সবকিছু ডিসকাস করে তো মানে শিপমেন্ট করা হবে। হুম। এখানে আরেকটা কথা আছে, আপনি যদি ডাইরেক্ট শিপমেন্ট করেন, সেক্ষেত্রে সাপোজ চায়না থেকে বাংলাদেশে আপনার লাগবে 12 দিন, ঠিক আছে? জি। কিন্তু যখন ট্রান্সশিপমেন্ট করতে যাবেন, তখন এটা চলে যাবে 28 দিন। তাহলে দেখেন এখানে পার্থক্য কিন্তু বড় একটা জিনিস রয়ে গেছে, টাকার থেকেও সময়। হ্যাঁ। এখানে কিন্তু একটা সময় এটা ফ্যাক্ট কি আছে। সবসময় হয়? ট্রান্স এই ট্রান্সশিপমেন্ট যদি করতে হয় সেক্ষেত্রে কি সময় বেশি লাগে? অবশ্যই, কারণ আপনার পণ্যটা আপনার বন্দর থেকে লোড হয়ে, মানে যে পোর্ট থেকে লোড হবে ওই পোর্ট থেকে লোড হয়ে আবার ট্রান্সশিপমেন্ট পোর্টে যাবে, ওখানে আনলোড হবে, হয়ে আবার সে ভেসেল চেঞ্জ করবে, আরেকটা ভেসেলে লোড হবে, ওই ভেসেল থেকে আবার আপনার এখানে আসে আনলোড হবে। তাইলে এখানে একটা দুইবার কাজ হয়ে গেল না? একবার লোড হবে, আনলোড হবে, আবার লোড হবে, আবার আনলোড হবে, 4 বার। আর ডাইরেক্ট হইলে একবার লোড হবে, একবার আনলোড হবে। আচ্ছা আচ্ছা, মালটা ঠিক সে আছে ভাই, বুঝতে। ট্রান্সশিপমেন্ট হলে সে মালটা এখান থেকে লোড করে আবার এখানে আসে আনলোড করতে হবে না? এখানে আসে আনলোড জি করার জি। পর আবার এখান থেকে আরেকটা ভেসেলে লোড হয়, সেটা এখানে আসবে। আর ডাইরেক্ট হলে তো সে একদম ডাইরেক্ট 1 মাইলে চলে আসবে, ওই জন্য খরচটাও একটু বেশি।
হ্যাঁ ঠিক, বাট খরচ বেশি হলে সেক্ষেত্রে টাইমের একটা ম্যানেজমেন্ট থাকে। হ্যাঁ, আপনার 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 টাইমও কম হচ্ছে, আপনার তাড়াতাড়ি জিনিসটা পাচ্ছেন। আর যদি আপনার দেখা যাচ্ছে কি, যদি আপনি ট্রান্সশিপমেন্ট করেন তাহলে সময়ও বেশি লাগবে, খরচ একটু কম হইলেও কিন্তু এটা হচ্ছে, এটা পুরোটা ডিপেন্ড করবে যে আপনার ইম্পোর্টারের, যে ইম্পোর্ট করবে মাল, ঠিক আছে, তার কতটুক, তার তার মানে প্রয়োজনীয়তাটা কতটুক, সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমরা তাহলে কোথায়? আপনি এখন আগাইতে পারবেন, মানে এটা আমি বুঝতে জি, পারছি। বুঝতে পারছেন না? আচ্ছা, জি জি, তারপর আমরা ধন্যবাদ। আসি প্লেস অফ ট্যাকিং, ইনচার্জ, ডিসপাস, প্লেস, রিসিভ, সেলার, ফ্যাক্টরি, এটা দরকার নাই। তারপর আসেন লেটেস্ট ডেট অফ শিপমেন্ট। হ্যাঁ, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট কি? আমরা ওখানে আমরা তিনটা জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে এলসি ডেট, একটা হচ্ছে লেটেস্ট শিপমেন্ট, একটা হচ্ছে এক্সপায়ারি। লেটেস্ট শিপমেন্ট ডেট মানে কি? আমি মানে অ্যাপ্রোক্সিমেটলি, মানে আনুমানিক ভাবে আমি কয় তারিখ শিপমেন্ট করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, তারিখগুলো একটু লক্ষ্য করেন। আমার জি, এলসি ওপেনের ডেট কত? এলসি ওপেনের ডেট ছিল 15, না, 31/10, ঠিক 31 আছে, 10 2024। জি, 31/10 হচ্ছে আমার এলসি ওপেন করছি। আমি এখানে লেটেস্ট শিপমেন্ট দেখেছি, মানে কি আমি শিপমেন্ট করব দেখেছি 30/11, ঠিক আছে। আবার আমার এলসি ডেট 1 মাস সময় নিচ্ছে। চলে যাবে কত, 15/12। মানে আমি এলসি করার 1 মাসের জি, ভিতর আমি শিপমেন্ট করব, একটা আনুমানিক ডেট দিছি, এবং ওই থেকে 1 মাস পরে বা 15 দিন পরে আমি কি করছি, আবার এলসি এক্সপায়ার ডেট দেখেছি, ঠিক আছে। তাহলে আমার এই তিনটে জিনিস জি, মাথায় রেখে কাজ করতে হবে যে আমার লেটেস্ট শিপমেন্ট ডেট চলে যাচ্ছে কিনা। আমি যে লেটেস্ট শিপমেন্ট ডেট দেখেছি, মানে লেটেস্ট শিপমেন্ট ডেট মানে আমি কয় তারিখ আনুমানিক শিপমেন্ট করবো একটা ডেট দিছি এলসি ওপেন করার সময়। 30/11 যদি আমি শিপমেন্ট করতে না পারি, তখন আমার দেখা যাচ্ছে কি এটাও লেট শিপমেন্ট হয়ে যাবে। তো লেট শিপমেন্ট হলে কিছু ডিসক্রিপেন্সি আসবে, মানে কিছু কস্টিং দিতে হবে, ডিসক্রিপেন্সিটা আমি নিচে বুঝাবো। তো ডিসক্রিপেন্সি না আসার জন্য কি করবো, এখন আমার আমার 30 প্রশ্ন তারিখের হলো, ভিতর। জি, মানে আমি একটু ভাই পার্ট পার্ট বুঝতে সেই জন্য আর কি প্রশ্নগুলো করতেছি। জি, জি, যে আপনি যেখানে যে 30/11 দেওয়া আছে, এখন আমি লেটেস্ট ডেট দিচ্ছি 30 তারিখ 11 মাস, বাট হুম। আমি যদি আমার পসিবল হয় আমি 20 তারিখ 11 মাসে শিপমেন্ট কি দিতে করতে পারবেন, চাইলে পারবো নাকি অবশ্যই পারবেন। ওই তারিখে করতে হবে? জি, পারবেন, কিন্তু এটার পরে আচ্ছা আচ্ছা দিতে ঠিক আছে, পারবেন না যে, এখন এটার পরে দিলে সেটা লেট শিপমেন্ট হয়ে যাবে, মানে এই ডেটের পরে চলে গেলে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তারপর ডেসক্রিপশন অফ গুডস ও জি ভাইয়া। সার্ভিস, এগুলো তো আপনি জানেন, এগুলো হচ্ছে আপনার আমাদের আইটেমের নাম কি, পেজেস কোড কত, ঠিক আছে, এগুলো আমরা এভাবে লিখে দিব। কান্ট্রি অফ অরিজিন কোন জায়গায় হয়েছে, ইনকোটাম কি আছে আমার, এক্সডব্লিউ ইনকোটাম যা আছে আর কি। এক্সডব্লিউ মানে তো আমরা বুঝি যে, আচ্ছা আপনাদের ইনকোটামের ক্লাস করা হয় নাই না? আচ্ছা, এটা করতে হবে, মনে রাখেন। না না ভাইয়া, ইন্টারনাল ক্লাসটা কিন্তু মাস্ট করাটা প্রয়োজন। হুম, হুম, ওকে, এক্স মানে এক্সডব্লিউ এফওবি, তাহলে। সিএফআর, হুম, সিপিপি। সমস্যা নেই, করা যাবে। এক্স ডাব্লিউ এখানে এটা কি করছে, এক্স ওয়ার্ক, এক্স ডাব্লিউ, হ্যাঁ, মানে এটা হচ্ছে পুরোটা সে তার একদম এই বায়ারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তার খরচ, এটা আমরা জানি। এক্স ডাব্লিউ এটা দিয়ে সে করছে। ডেসক্রিপশন, কোয়ান্টিটি, কোয়ালিটি, এগুলো সবগুলো ঠিক রাখছে। ডকুমেন্ট রিকোয়ারমেন্ট মানে কি কি ডকুমেন্ট লাগবে, হ্যাঁ, সেটা লিখে দিয়েছে। বেনিফিশিয়ারি ড্রাফট ফর ফুল ইনভয়েস, মানে ইন ডুপ্লিকেট। ব্যাংকের কিছু ভাষা আছে এগুলো বুঝতে হবে, ডুপ্লিকেট মানে হচ্ছে দুইটা, এগুলো হচ্ছে ব্যাংকের ভাষা। ইনভয়েস কয়টা লাগবে? দুইটা, ঠিক আছে। 6 কপিজ সার্টিফিকেট অফ অরিজিন অফ দ্য মার্চেন্ট, কমার্শিয়াল ইনভয়েস লাগবে কই? 6টা, 6 কপি কমার্শিয়াল ইনভয়েস লাগবে। বেনিফিশিয়ারি সার্টিফিকেট লাগবে, ডুপ্লিকেট মানে দুইটা। ফুল সেট অফ ট্রাক রিসিভ, ডেলিভারি চালান, ড্রপ, এন্ডোস দ্য ম্যাচুরিটি, এটা মানে হচ্ছে যে আপনার ওই ট্রাক চালান বা ডেলিভারি চালানে অবশ্যই মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাটেস্টেড করা লাগবে। এবং অ্যাপ্লিকান্ট মানে যে এলসি করছে তার নোটিফাই লাগবে, মানে তার নেম, অ্যাড্রেস, সিগনেচার, এগুলো লাগবে। ট্রাক রিসিভ, ডেলিভারি চালান সিল অ্যান্ড সাইন বাই ম্যানেজিং ডিরেক্টর, এগুলো তো জানেন। এগুলো হচ্ছে যে যে ট্রাক রিসিভে যে সাইন করবে তার, সে অবশ্যই ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর অথবা ডিরেক্টর হইতে হবে, অন্য আদার্স পার্সন পারবে না। তারপর আসেন প্যাকিং লিস্ট, মেনশন গ্রোস, প্যাকিং লিস্টের মধ্যে অবশ্যই গ্রোস ওয়েট এবং নেট ওয়েট দিতে হবে, এবং প্যাকিং লিস্ট 3 কপি দিতে হবে, ঠিক আছে। এগুলো কোথায় দিবেন? এগুলো ব্যাংকে দিবেন ওই পেমেন্ট রিলিজ করার জন্য। তারপর সার্টিফিকেট অরিজিন লাগবে। তারপর মোশক 6.3, এটা যদি মোশক 6.3 প্রয়োজন হয় তাহলে অবশ্যই মোশক 6.3 ব্যাটের ওইটা কাগজপত্র দিতে হবে। তারপর আসেন অ্যাডিশনাল কন্ডিশন, অল ডকুমেন্ট মাস্ট বি সাইন এন্ড ডেট, সব ডকুমেন্টের সাইন। ভাইয়া এই এই এক দিক। মিনিট, আমার এখানে একটু জন্য জি, কিছু প্রশ্ন ছিল।
বুঝি নাই। এই 46 নম্বর কন্ডিশন আমার কিছু প্রশ্ন ছিল, দয়া করে একটু করতে পারি? হ্যাঁ বলো না। আপনি যে একটু একটু নিচে নেন, আমি একটু দেখে লই, দেখতে পারতেছি না এই জন্য আর কি বললাম। প্রথমত, না না একটু উপরে না, আর একটু উপরে, মানে এই যে 46 নম্বর যে লাইনটা গুলো বলতেছিলেন এতক্ষণ, হ্যাঁ এটা এইটাই ভাবে রাখেন দয়া করে। প্রথম প্রশ্ন হলো, এই যে যে 7টা ইয়ে, 1 2 3 4 5 6 7, এগুলো তো সবকিছু লিখে দিবে যে ইনপুট করতে চায় সে তার ব্যাংকে গিয়ে বলবে এলসি করার সময়, তাই না? হুম 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 হুম। মানে এক্সপোর্টার থেকে এগুলো আমার তো এগুলো লাগবে। এগুলো লাগবে, মানে এক্সপোর্টার কাছ হ্যাঁ থেকে ওকে। এই ডকুমেন্ট গুলো আমার লাগবে। আচ্ছা, এই বেনিফিশিয়ারি সার্টিফিকেট, কমার্শিয়াল ইনভয়েস এবং প্যাকিং লিস্ট, এগুলো সব হলো এক্সপোর্টার হলো এই জি জি। ইম্পোর্টারকে দিবে। এখন এই পেপার গুলো কিভাবে দিবে? ব্যাংকের মাধ্যমে এগুলো সে ব্যাংকে জমা দিবে, ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক এগুলো কি করবে, কুরিয়ারের মাধ্যমে ইম্পোর্টারের কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা, commercial invoice। ঠিক আছে ভাইয়া, মানে এই দুইটাই হুম। বিষয়, মানে এই 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 টার্মস এন্ড কন্ডিশন গুলো কে লিখবে না সেটা না, একটু সমস্যা জানার নেই, জন্য, যে হ্যাঁ ইম্পোর্টার হ্যাঁ। লিখবে নাকি? ইম্পোর্টারই লিখবে, ওর কি কি লাগবে না লাগবে সেগুলো সে ব্যাংকে বলে দিবে, ওরা ওভাবে এগুলো অ্যাড করে দিবে ওদের সিস্টেমে। ঠিক আছে। আচ্ছা, তারপর জি অ্যাডিশনাল জি কন্ডিশনের মধ্যে আসেন, অল ডকুমেন্ট মাস্ট বি সাইন এন্ড ডেট, মানে সবগুলোতে সব ডকুমেন্টে সিল সাইন এবং ডেট সহ লাগবে। অল ডকুমেন্ট মাস্ট শো দ্য এলসি নাম্বার, সবগুলোতে এলসি নাম্বার এবং এলসি ডেট অবশ্যই লাগবে। ডেট অফ শিপমেন্ট অর ডেট অফ ডেলিভারি চালান, রিসিভ গুডস মাস্ট বি এয়ারলাইন দেন ইস্যু ইজ ডেট। এটার অর্থ কি বুঝেন ভালো করে? ডেট অফ শিপমেন্ট অর date of delivery challan or date of receipt of goods must not be earlier than the issuance date of the LC। মানে কি, এলসি ইস্যু ডেটের আগে কোন রকম শিপমেন্টের ডেট বা ডেলিভারি চালান অ্যালাউ না। কারণ এটা আমরা বুঝি যে একটা এলসি ওপেন করার আগে আমি কখনো শিপমেন্ট করতে পারবো না। সেজন্য এটা স্পেশালি লিখে দিছে কি, এলসি ডেট মানে এলসি যে ডেট, ওই ডেটের পরে শিপমেন্ট করতে পারবো, কিন্তু এলসি ডেটের আগে শিপমেন্ট করতে পারবো না। কারণ এলসি আমার নাই, তাহলে আমি শিপমেন্ট কেমনে করবো? বুঝতে পারছেন? জিনিসটা একটু ভালো করে দেখেন, বুঝেন, না বুঝলে কোয়েশ্চেন করেন। ডেট অফ শিপমেন্ট অর ডেট অফ ডেলিভারি চালান অর ডেট অফ রিসিপ্ট অফ গুডস মাস্ট নট বি আর্লিয়ার দেন দ্য ইস্যুইং ডেট অফ দিস এলসি। হ্যাঁ এটা তো অবশ্যই, কারণ আমি যদি এলসি না করি তাহলে কিভাবে হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ, আসবে? সেটাই। একটা কলাম দেখেন ডিসক্রিপেন্সি, যেটা বললাম ডিসক্রিপেন্সি চার্জ $25 উইল বি ডিডাক্টেড ফর ইচ সেট অফ ডকুমেন্ট। তার মানে এক্সপোর্টারে যদি কোনো ডকুমেন্ট দিতে ব্যর্থ হয়, উপরের উপরের এই অংশে, হ্যাঁ, যেভাবে মেনশন করে দেওয়া হয়েছে, এই যদি এটা ফলো না করে, ব্যাংকে কি করবে, তার থেকে $25 কেটে রাখবে তার পেমেন্ট থেকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাংক জি। ওয়াইজ, মানে এক এক ব্যাংকে এক এক রকম কাটে। যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক $25, এইচএসবিসি $150, $120, তারপর ইবিএল এ মনে হয় $60 না $50। এক এক ব্যাংকে এক এক রকম সিস্টেম আছে। এটা ব্যাংকে কাটি ফেলবে, এটা কিন্তু ইম্পোর্টাররা পাবে না, এটা ওই ব্যাংকে, ব্যাংকের লাভ, ব্যাংকে তার পেমেন্ট থেকে এই টাকাটা কাটি ফেলবে, যদি উপরিউক্ত তার নির্দেশনা অনুযায়ী ডকুমেন্ট গুলো সাবমিট করা না হয় বা কোনো ভুল ভ্রান্তি থাকে এক্সপোর্টারের। ঠিক আছে। তারপর আসেন পাঁচ এখন যদি নম্বরে। কোনো ভুল হয় হুম। সেগুলো সমাধান করবে কিভাবে? ফর বুঝি ইন নাই। কেস প্রথম ইনভয়েস এবং প্যাকেজিং লিস্ট এটা কিছুটা আলাদা ছিল, সেক্ষেত্রে সমাধান কিভাবে হবে? কারণ ঠিক যদি না হয় সেক্ষেত্রে তো মনে করেন এই যে এই মালগুলো তো ছাড়ানো যাইতেছে না। হ্যাঁ, যখন সে ভুল করবে তখন তখন অবশ্যই তাকে তো পেনাল্টি দিতে হবে, মানে আপনার ভুলের কারণে ডিসক্রিপেন্সি দিতে হবে। তারপর তার কাছে আবার কোয়ারিজ যাবে যে এটা মানে রিভাইজ করে পাঠাই দেয়, ইম্পোর্টারে বলবে, ইম্পোর্টারে বলবে যে এটা আমাকে রিভাইজ করে পাঠাও, তখন সে আবার রিভাইজ করে ডকুমেন্ট গুলা সে আবার ব্যাংকের মাধ্যমে থ্রুতে আবার ইম্পোর্টারের কাছে পাঠিয়ে দিবে। এখ- এখন ভাই আমার প্রোডাক্ট হলো এই পোর্টে আইসা বসে রয়েছে, কিন্তু এই হুম মুহূর্তে হুম ডকুমেন্ট গুলো ভুল পাই, হুম। সেক্ষেত্রে আমি মাল ছাড়াইতে পারতেছি না। এখন পোর্টে যখন মাল থাকবে, কিন্তু আমার তো একটা পেনাল্টি দেওয়া লাগবে যে আমি একদিন মাল তখন বেশি আপনার রাখলে ডিটেনশন, আট আপনার ডলার আপনার ডিটেনশন যেগুলো আসবে, ওগুলো আপনি ওই যে এক্সপোর্টার থেকে কাটিয়ে ফেলবেন, আপনার পেমেন্ট হোল্ড থাকবে, পেমেন্ট ছাড়বেন না। যখন ভুল হইলে আপনি ওইটা পেমেন্ট কোন জায়গা ছাড়বেন থেকে কেন? কাটা হবে? ওরকম আমি ওই চুক্তিটা কোন জায়গা থেকে করবে সেটা আমি একটু দেখতে চাই এলসির মধ্যে, এটা মানে এই যে ব্যাংকে, যখন লেখা ডকুমেন্ট দিবে, কোন- হ্যাঁ, ব্যাংকে যখন ডকুমেন্ট পাঠাবে, ব্যাংকের ভুল তো ব্যাংকে ধরবে, এরপর আপনাকে ডকুমেন্ট গুলো দিবে না, এরপর আপনার 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 পারমিশন ছাড়া জি। তো সেই টাকাটা ছাড়বে না। আপনার কাছে ডকুমেন্ট আসবে, আপনি ডকুমেন্ট যদি বরাবর না পান, আপনি তো পেমেন্ট ছাড়বেন না। আবার ডকুমেন্ট চাইবেন, ডকুমেন্ট দিবে, আর যদি কোনো ড্যামারেজ বা কোনো এরকম ইস্যু থাকে, তখন সেটা আপনি তার পেমেন্ট থেকে কেটে রাখবেন, কারণ আপনি তো তাকে সে পর্যন্ত পেমেন্ট এখনো এখন দেন নাই। আবার তারপরে মনে করেন আমি যেমন ধরেন পেঁয়াজের একটা অর্ডার আনছি ইন্ডিয়া থেকে, তো সে আমাকে
আমি দেখতেছি মাল নামাইছে 500 কেজি, আমি বললাম তার মধ্যে 100 কেজি সে মানে ভেজাল মাল দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি এক্সপোর্টারের সাথে? 400 কেজি আপনি ভালো দিচ্ছে, বাট আপ- 100 কেজি সে। হ্যাঁ, আপনি তো পেমেন্ট ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, কারণ আপনার তো পেমেন্ট ছেড়ে দিতে হবে, ঠিক না? আপনি আপনি হ্যাঁ। এখানে একটা জিনিস দেখেন, এখানে কি লিখছে, একটা কলম আমরা পড়লাম না, 120 দিন, এই যে 120 দিন ডেট অফ ডেলিভারি। হ্যাঁ, আপনার সে ডেলিভারি দিয়ে দিছে, আপনি মাল পাই গেছেন, কিন্তু আপনি এখনো পেমেন্ট করেন নাই, কিন্তু দিন যে আপনি পেমেন্ট ছাড়িয়ে দিয়েছেন, আপনার কাছে মাল আসছে, আপনি মাল রিসিভ করছেন, সবকিছু হয়েছে, সবকিছু, আপনি এখানে যে আপনি ইয়া করলেন না, এই যে এখানে কি করছে, এখানে কি লিখছে, ফুল সেট অফ ট্রাক রিসিভ ডেলিভারি চ্যানেল এন্ডোর্স বাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শোয়িং পেড কালেকশন মার্কেট পার্টিসিপেন্ট ফুল। আরেকটা জিনিস আছে এখানে, ট্রাক রিসিভ ডেলিভারি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ডেট মার্চেন্ট ইজ মেনশন অন দ্য কনসিউমার আর রিসিভ ইন গুড কন্ডিশন। দেখছেন, মানে আপনি যে মাল গুড কন্ডিশন ভালো কন্ডিশনে বুঝে পাইছেন, সেটা আপনি ওখানে সিগনেচার করে দিবেন কোথায়, তার তার বিএলএ, তার বিলে বিএলএ আর লোকাল ট্রাক রিসিভে বা ডেলিভারি চালানে আপনি যে মালটা বুঝে পাইছেন, হ্যাঁ, ওইটা আপনি এনশিওর করবেন ব্যাংকে যে আমি মালটা এভাবে বুঝে পাইছি ভালো মতন। যদি বুঝে না পান, তখন আপনি পেমেন্টটা হোল্ড করে রাখতে পারবেন, তাকে পেমেন্ট দিবেন না, কারণ আপনি তো আচ্ছা একটা আচ্ছা, ঠিক টাইম আছে। রাখছেন। এই সব মানে টার্মস এন্ড কন্ডিশন গুলো 46 নাম্বার পয়েন্টে লিখতে হবে, তাই না? জি জি জি, এখানে এখানে যত document আছে 46 47-এর মধ্যে চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি তাকে আটকাতে পারবেন কিন্তু এই পয়েন্টের মাধ্যমে না, আদারওয়াইজ আপনি তাকে আটকাতে পারবেন না। হ্যাঁ, আমি এইটাই মানে একটু বুঝতে দিতেছি, কারণ আমি একটা মালের অর্ডার হুম দিলাম, সে আমাকে ওটার মধ্যে ভেজাল মাল দিয়ে দিল। হুম হুম তো হুম পরবর্তী আমি তাকে বলবো কিভাবে? হুম হুম। এলসি করলে এটাই সুবিধা যে কি, আপনি পাই টু পাই হিসাব বুঝে তারপর পেমেন্টটা করতে পারবেন, সিকিউর আপনার পেমেন্টটা। একটু করতে ঝামেলা এলসি, বুঝতে কিন্তু পারছি। ঝামেলা হলে কি হবে, আপনার মালটা সিকিউর, আপনার পেমেন্টটা সিকিউর, সবকিছু সিকিউর। আচ্ছা। তারপর চার্জেস এগুলো হচ্ছে এগুলো অ্যাজ পার তাদের ব্যাংকের রুলস অনুযায়ী, ঠিক আছে, এগুলো অটো চলে আসবে। তারপর ইনস্ট্রাকশন অল ডকুমেন্টস টু বি সেন্ড টু, এটা হচ্ছে কোন কোন জায়গায় পাঠাবে, কার কাছে পাঠাবে, এগুলো ব্যাংকেই মেনশন করে দিবে কোথায় পাঠাতে হবে না হবে, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে আমাদের ইম্পোর্টার এলসি নিয়ে ডিসকাশন। এখন এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোথায় কোনো প্রবলেম থাকলে না বুঝলে কোশ্চেন করবেন আমাকে। এলসি শুরুর, এটা কি শুরু, একদম শুরু এলসি না? হুম হুম। অপারেটর মেসেঞ্জার ইউনিক ফেন বিন নরমাল। এখন ভাই এই যে আমি একটা এলসি দেখলাম, এটা 2600 টাকার মতো ডলার, মানে 2600 ডলার হলো এলসি করছে, মানে এরকম ছোট ছোট এলসিও করা যায়, কোনো সমস্যা হয় না? না, 1000-এর তো উপরে আমাকে গেলে একজন আপনি বললো, এলসি করতে পারবেন। আর কি যে এলসি করতে না হয় কি 20 থেকে 25 হাজার ডলার লাগে, এর চাইতে মানে এলসি করা না যায় না, না মানে। 1000 ডলারের উপরে হলে করতে পারবেন। এরকমটা আমি একটা ভুল ছিল, ভুল ধারণা, যার জন্য আর কি মনে করেন আমি মানে একটা মানে সংসার যে একটা বিজনেস শুরু করতে গেলে কি একসাথে এত টাকা দরকার হয়, তাহলে কিভাবে করব? সে না না, এটা না। আসসালামু আলাইকুম। যে 1,000 ডলার। হ্যালো। জি জি, ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই। জি, আপনি যে বললেন যে 1000 ডলার হলে করা যায়, এখানে চার্জ কাটে না? হ্যাঁ, চার্জ তো অবশ্যই কাটবে ব্যাংকের, যে যে ব্যাংকের নির্দিষ্ট চার্জ আছে না। সেক্ষেত্রে 1000 ডলারের ক্ষেত্রে কিরকম চার্জ? আর যে জালাল ভাই বললো 25,000 ডলার, সেই ক্ষেত্রে কিরকম চার্জ? ব্যাংকের যে চার্জ, হ্যাঁ, এক এক ব্যাংকে এক হুম। এক রকম চার্জ, এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। আপনি যে না ব্যাংকে না এলসি করবেন, সে ব্যাংকেও ওরা বলে দিবে কত টাকা চার্জ আসবে না আসবে। না, আমি বলতে চাইছি যদি কম টাকা হয় তো সেক্ষেত্রে কি চার্জ বেশি চার্জ কাটে? সব জায়গায় কি, আপনার টাকার উপর চার্জের কোনো সিস্টেম নাই যে আপনি 1 লাখ ডলার করলে এত চার্জ, 1 ডলার করলে এত চার্জ, চার্জ চার্জে, যে চার্জ সে চার্জ আসবেই, মানে নির্দিষ্ট চার্জ, এখানে টাকার উপরে চার্জ আপ ডাউন হয় না। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন যে আমি 1 লাখ করলে কত চার্জ আসবে, 1000 করলে কত চার্জ আসবে, এলসি চার্জ যেটাই সেটাই, হুম। এখন আপনি ওটার যত কোনো ডলারই করেন। 1,000 2,000 বা 1,00,000 2,00,000-এর মধ্যে কোনো ডিফারেন্স নেই? না, আমি সেটাই তো বললাম। ওই 1,000 করলে যে চার্জ আর বিশ জি হাজার জি করলে জি সেম চার্জ? জি।
তাহলে 1,000 করলে যে চার্জ তাহলে